আসসালামু আলাইকুম বন্ধুরা, দ্য নলেজ কিংডমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তোমাদের সাথে আছি আমি তানজিম ভাইয়া। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে এফএসসি এবং দাখিল 2025-এর ব্যাচের বায়োলজি ক্লাস। আমরা এখান থেকে তোমাদের জন্য প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে রেগুলারলি কোনো না কোনো সাবজেক্টের কোনো না কোনো চ্যাপ্টার শেষ করব। রেগুলারলি ক্লাস হবে, ঠিক আছে? তো আজকে আমরা নিচ্ছি বায়োলজি 9 চ্যাপ্টার। কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 9, কি দৃঢ়তা প্রদান এবং চলন। এই অধ্যায়টা, এই চ্যাপ্টারটা আমরা জাস্ট 2টা ক্লাসে শেষ করব। আজকে ক্লাসে আমরা এই টপিক যেগুলো লেখা আছে এখানে, মানব কঙ্কাল তন্ত্রের বিষয় নিয়ে আলোচনা হবে, অস্থি তরুণাস্থি এবং অস্থি সন্ধি। এই টপিকগুলো নিয়ে আজকে ক্লাসে আলোচনা, এবং বাকি যেগুলো আছে সেগুলো নেক্সট ক্লাসে আমরা শেষ করে দেব, ঠিক আছে? তো বায়োলজি ক্লাস যখন শেষ হবে ঠিক তারপরে হয়তো বা আমরা ম্যাথের কোনো একটা ক্লাস নিয়ে আসতে পারি, তারপরে হয়তো আমরা কেমিস্ট্রি ক্লাস নিয়ে আসতে পারি। এইভাবে যেটা শুরু করব ডে বাই ডে, সেই অধ্যায়টা আমরা শেষ করে তারপর আবার সাবজেক্ট চেঞ্জ করব। এভাবে আমরা রেগুলারলি ক্লাস নিয়ে নিয়ে তোমাদেরকে তোমার বাংলা, ইংলিশ, ম্যাথ এবং সায়েন্সের সাবজেক্টগুলো কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, এবং মাদ্রাসার স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য স্পেশাল বুলেটিন ক্লাস থাকবে প্রত্যেক সাবজেক্টের উপরে। আমরা সেগুলো মাঝে মাঝে একটা করে নিয়ে নেব এবং তার বিজ্ঞপ্তিটা আমরা আমাদের পেজেই তোমাদের জন্য জানিয়ে দেব, ঠিক আছে? তো বন্ধুরা, নিয়মিত এই ক্লাসগুলো দেখার জন্য তোমার কাছে সাথে সাথেই নোটিফিকেশন চলে যায় ক্লাস আপলোড দেওয়ার, তোমরা আমাদের পেজকে ফলো করবা এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবা। তোমাদের সাপোর্ট আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাসের মূল আলোচনায় ফিরে যাই। তো বন্ধুরা দেখো, যেহেতু আমরা আজকে দৃঢ়তা প্রদান এবং চলন নিয়ে কথা বলতেছি, এই দৃঢ়তা প্রদান ও চলন বিষয়টা বলতে তুমি কি বোঝো? দৃঢ়তা প্রদান মানে কি? আমরা মানুষ, আমরা যদি দৃঢ় না হতাম, ঠিক আছে, যদি আমরা স্ট্রেট না হতাম, তো দেখা যাচ্ছে আমি এভাবে দাঁড়িয়ে থাকতে পারতাম না। না হলে কি হতো, যদি আমাদের দৃঢ়তা না থাকতো তাহলে আমরা কেমন হয়ে যেতাম, সাপের মতো এরকম 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 করে বেঁকে বেঁকে দাঁড়াতাম। হ্যাঁ, স্ট্রেট আমি দাঁড়াতে পারতাম না। আবার যদি চলনের কথা বলি, তো আমি হেঁটে যেতে পারতাম না, আমি হাত পা নাড়িয়ে তোমাদেরকে ক্লাস নিতে পারতাম না, তাই না? তো তাহলে তখন কি হতো, ওই যে বললাম সাপের মতো এরকম বেঁকে বেঁকে চলতে হতো আমাদের, তাই না? তো এই যে আমাদের দৃঢ়তা প্রদানটা করছে কে, আর চলন চলতে সাহায্য করছে কে, সেই জিনিসগুলো নিয়েই আমাদের এই চ্যাপ্টারে আলোচনা। তোমরা যারা আগে পড়েছো তাদেরকে কনগ্রাচুলেশন আগে থেকে শেষ করে রাখার জন্য। যেহেতু তোমরা সবাই প্রি টেস্ট এক্সাম দিয়ে ফেলেছো, হয়তো তোমাদের অনেকেরই চ্যাপ্টার 9 কমপ্লিট। তো যাদের কমপ্লিট তাদেরকে আমি আরো একটু মনে করে ঘষা মাজা দিয়ে দিলাম, আর যাদের হই নাই তাদের জন্য ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি ধরে নিচ্ছি তোমরা কেউই ক্লাস করো নাই, আমি ঠিক তেমন বেসিক থেকেই আলোচনা শুরু করছি। যদি আমার আলোচনা থেকে তুমি নতুন কোনো কিছু শিখে যাও তাহলে দয়া করে একটা ধন্যবাদ আমাকে জানিয়ে দিও। ওকে, তাহলে শুরু করি। দেখো, এই দৃঢ়তা প্রদান এবং চলতে আমাদের সাহায্য করছে কে? আমাদের কঙ্কাল তন্ত্র। কে করতেছে? এই যে লিখছি আমি এখানে কঙ্কাল, এই যে আমাদের কঙ্কাল তন্ত্র, এই কঙ্কাল তন্ত্রটাই কিন্তু আমাদের এই দৃঢ়তা প্রদান করতেছে এবং চলাচল করতে সাহায্য করতেছে। তো কিভাবে চলাচল করতে সাহায্য করতেছে, কিভাবে কঙ্কাল আমাদেরকে দৃঢ়তা প্রদান করতেছে, এইগুলো নিয়ে আমাদের আজকে আলোচনা। তাহলে চলে যাই, আমরা মানব কঙ্কাল তন্ত্র টপিকটাকে লিখি। মানব কঙ্কাল তন্ত্র, এই যে দেখো, এই মানব কঙ্কাল তন্ত্রে কি কি আছে এখানে। যেহেতু তন্ত্র অর্থটা ইউজ করা হয়েছে, তন্ত্র অর্থটা কখন ইউজ করা হয়? যখন অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ একই সঙ্গে একই জাতীয় কাজ করে থাকে, তাহলে সেই সকল অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একই সঙ্গে আমরা তন্ত্র বলে থাকি। যেহেতু আমরা এখানে তন্ত্র বলছি, তার মানে কি এই তন্ত্রের ভিতরে কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গ একসঙ্গে মিলে কাজ করে। তো আমাদের এখন কথা হচ্ছে এইখানে কোন কোন বিষয়গুলো, কোন কোন অঙ্গ প্রত্যঙ্গগুলো এই তন্ত্রের ভিতরে কাজ করে, চলো দেখি। নাম্বার ওয়ান কি? অস্থি। নাম্বার 2 তরুণাস্থি। নাম্বার 3 লিগামেন্ট।
তারপর তোমার হচ্ছে অস্থিবন্ধনী, ঠিক আছে। আরো একটা আছে, সেটা হচ্ছে অস্থি পেশি সন্ধি। ওকে, এই যে লিগামেন্ট লিখছি, এই লিগামেন্টের মানে হচ্ছে অস্থি অস্থিবন্ধী সন্ধি, ঠিক আছে। কি আছে? অস্থি সন্ধি। এটার নাম, আর একটা বাংলা নাম কি? অস্থি সন্ধি। আচ্ছা, ওকে বন্ধুরা, তাহলে আমাদের এই পাঁচটা জিনিস নিয়ে আমাদের কঙ্কাল তন্ত্রটা গঠিত। তার সাথে আরেকটা জিনিস বলে দিই, যে এই যে আমাদের বইয়ে যেটা লেখা আছে অস্থি পেশি সন্ধি, এই অস্থি পেশি সন্ধিটার ইংলিশ নাম হচ্ছে, যেটা যেমন লিগামেন্ট লিখছি, এটার নাম হচ্ছে তোমার টেন্ডন। কি লিখবো? এটার নাম হচ্ছে টেন্ডন। ওকে, তাহলে এই পাঁচটা অঙ্গ নিয়ে আমাদের কঙ্কাল তন্ত্রটা গঠিত। তাহলে তন্ত্র বিষয়টা কি, এই জিনিসটা কিন্তু আমাদের ক্লিয়ার। তন্ত্র কি বলছি? অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ যদি একই সাথে মিলে একই রকমের কাজ করে, তাহলে সেটাকে আমরা কি বলি? তন্ত্র। যেমন আমাদের শ্বসনের কাজের জন্য যে সকল অঙ্গগুলো কাজ করে তাদেরকে আমরা একসঙ্গে শ্বসন তন্ত্র বলি। পরিপাকের জন্য যারা কাজ করে তাদেরকে আমরা একসঙ্গে পরিপাক তন্ত্র বলি। রেচন তন্ত্র আছে এবং অনেক তন্ত্র আছে আমাদের, তাই না? তেমনি একটা তন্ত্র হচ্ছে কঙ্কাল তন্ত্র। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা এই পাঁচটা জিনিস নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। তার আগে আমাদের জানতে হবে এই কঙ্কাল জিনিসটা কি, তাই না? তো কঙ্কাল জিনিসটা আমি তোমাদেরকে আজকে একটু কঙ্কালের জন্ম থেকে আলোচনা করব। কোথা থেকে? প্রত্যেক জিনিসের কি একটা জন্ম আছে না, তাই না? আমরা ঠিক ওর জন্ম হিস্ট্রি থেকে উঠে আসব। তো চলো আমরা জন্ম হিস্ট্রি থেকে উঠে আসার চেষ্টা করি। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমি যে ক্লাসটা দিব তোমরা প্লিজ এইগুলাকে হেয়ারি না করে যারা ক্লাসটা করবা একটু মন দিয়ে করে এই জিনিসগুলো টাইপ বাই টাইপ একটু কি করবা নোট করবা। তো নোট যখন করবা তখন এইখানে কি লিখবা, যে কঙ্কালতন্ত্রের অঙ্গ সমূহ বা উপাদান সমূহ বা অঙ্গ সমূহ কি বলে, উপাদান সমূহ। আমাদের কঙ্কালতন্ত্রে কি কি উপাদান আছে সেইগুলো এখানে লিখলাম। আচ্ছা, তাহলে এইটা মুছে দিই। ওকে, আচ্ছা ভাইয়া, আমরা মানব কঙ্কাল তন্ত্রে কঙ্কালের জন্ম হিস্ট্রি থেকে একটু উঠে আসি, কঙ্কাল নিয়ে আলোচনা করি। দেখো, কঙ্কাল জিনিসটা হচ্ছে প্রত্যেক জিনিসের একটা স্ট্রাকচার বা একটা কাঠামোর প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? একটা স্ট্রাকচার বা একটা কাঠামো। তুমি প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট আকার আকৃতি দেওয়ার জন্য তার একটা কাঠামো থাকবে, তাই না? তো আমাদের এই হিউম্যান বডির কাঠামোটা, আমাদের হিউম্যান বডির স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে এই কঙ্কালের উপর, ঠিক আছে? তারপর এই কঙ্কাল তোমার গেল, এই কঙ্কালটা হচ্ছে একটা যোজক তল। তাহলে আমরা কি লিখতে পারি কঙ্কাল সম্পর্কে? নাম্বার 1, মানব দেহের কাঠামো। মানব দেহের কাঠামো, এই কথাটা কিন্তু আমরা বলতে পারছি, তাই না? দ্বিতীয় যে কথাটা আমরা বলবো সেটা হচ্ছে এটা একটা তোমার কি বলি, মেসোডার্ম টিস্যু থেকে উৎপন্ন। তোমাদের বইয়ে কঙ্কাল সম্পর্কে কিছু কথা দেওয়া আছে, যে বেশি কিছু কিন্তু দেওয়া নাই তোমাদের বইয়ে, তাই না? খুব বেশি কিছু দেওয়া নাই। হ্যাঁ, আচ্ছা, এরা আমাদের কি বলতো দেহের নির্দিষ্ট আকার দেয়। এইগুলো আমি লিখতেছি এই জন্য যে তোমার এমসিকিউ বলে দিতে পারে কঙ্কাল কি কি করে। তো মানব দেহের কাঠামো দেয়, তারপরে তোমার হচ্ছে দেহের কি বলে এটা, দেহের আচ্ছা ওইগুলো আমরা কাজের ভিতরে দেই, ঠিক আছে? এইসব বিষয়গুলো আমরা আলাদাভাবে কাজ বলে দেব, কঙ্কাল তন্ত্রের কাজ কি কি কাজ করে তার ভিতরে দিই। তাহলে এটা হলো মানব দেহের কাঠামো, এটা জানলেই হচ্ছে। এই কঙ্কাল সৃষ্টি হয় কোথা থেকে জানো? কঙ্কাল মেসোডার্ম স্ট্রম থেকে তৈরি হয়। কি দাও? মেসোডার্ম স্তর থেকে
সৃষ্টি হয়, তাই না? দেখো তো, এখন তোমাদের প্রশ্ন হবে, তোমরা আকাশ থেকে পড়বা ভাইয়া এই মেসোডার্ম তো আমি কখনোই শুনি নাই, মেসোডার্ম জিনিসটা কি? তো তোমাদেরকে চলো এখন আমি একটু মেসোডার্ম জিনিসটার সাথে একটু পরিচয় করে আসি। দেখো ভাইয়া, আমরা যখন ভ্রূণ অবস্থায় থাকি, আমরা যখন কি অবস্থায় থাকি, ভ্রূণ অবস্থায় থাকি, সে সময় আমাদের কি হয় বলতো, আমরা একটা মানে গোল গোল্লির মতো অবস্থায় থাকি না? তোমরা দেখবা ইউটিউবে সার্চ দিয়ে দেখবা যে মানব ভ্রূণ কেমন দেখতো, একদম তোমার এই অবস্থায় জাইগোট অবস্থা, ঠিক আছে? সেই সময় কেমন থেকে আমরা গোল গোল্লি অবস্থায় থাকবা দেখবা, ঠিক আছে? গোল গোল্লি অবস্থায় থাকি। শুধু মানুষ না, পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণী এরকম শুরুতে গোল গোল্লি অবস্থা, তারপর থেকে আস্তে আস্তে তোমার হাত পা গজায়, বিভিন্ন কিছু হইতে থাকে, আস্তে আস্তে সেই প্রাণীর নির্দিষ্ট একটা আকার নেয়। আমরা মানুষটা একদম একটা বাচ্চা বা বেবির মতো করে আমরা ওরকম একটা আকৃতি আমরা নিয়ে ফেলি। তবে এই যে আমাদের ভ্রূণ অবস্থা, এই ভ্রূণ অবস্থায় একটা কাহিনী আছে, সেটা হচ্ছে স্তর থাকে। এই ভ্রূণ অবস্থায় কি থাকে, কয়েকটা করে স্তর থাকে তোমার, ঠিক আছে? একটা স্তর থাকতে পারে, কারোর দুইটা স্তর থাকতে পারে, কারোর তিনটা স্তর থাকতে পারে। এই যে আমাদের স্তর থাকা কতটি করে থাকবে এর উপরে ভিত্তি করে আমাদের এই জগতে, প্রাণী জগতের সকল প্রাণীকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে এক স্তরই থাকে, এগুলো যেহেতু বইয়ের বহির্ভূত কথা, ঠিক আছে, সেজন্য এটা মুখে মুখে বলি। যদি কারোর প্রয়োজন হয়, আমি স্পষ্ট ভাষায় বলতেছি, যদি কারোর প্রয়োজন হয় তোমরা ভয়েসটা মানে পজ করে করে লিখতে পারো, ওকে? অনেকেই বলে কি ভাইয়া এক্সট্রা পড়াশোনা করে কি করব, জাস্ট বইয়ে যেগুলো আছে এই পড়লে এসএসসি তে প্লাস পাওয়া যায়। হ্যাঁ ভাইয়া, আমি তোমার সাথে একমত। তবে আমাদের পড়াশোনাটা শুধুমাত্র আমাদের এ প্লাস পাওয়ার উদ্দেশ্যে নয়, আমাদের পড়াশোনাটা হওয়া উচিত শেখার জন্য আর শেখাতে পারার জন্য, ঠিক আছে? তুমি যদি শুধু শিখেই থাকবা, অন্য একজনকে শেখানোর যোগ্যতা যদি তুমি অর্জন না করতে পারো, তাহলে তোমার সেই শেখাটা শেখা নয়, ওকে? তুমি দেখবা তোমার ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কত পড়াশোনা করতে পারে, বাট সে অনেক কিছু জানা সত্ত্বেও দেখবা তার অন্য একজনকে বোঝাতে পারে না, বা বোঝানোর ক্যাপাসিটিটা তার নেই, ঠিক আছে? কারণ আমি তোমাদেরকে কতটুকু বোঝাতে পারছি তোমাদের ক্লাসের ব্যাকআপ যখন আসবে তখনই আমি বুঝতে পারবো, ওকে? আচ্ছা দেখো, তাহলে এখন যে কথাটা বলবো মেসোডার্মের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এই মেসোডার্মের টপিকটা চলো তোমাদের বইয়ের বহির্ভূত একটা কথা, যদি তোমাদের এক্সট্রা নলেজ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এটা তোমরা নিতে পারো। কি বলতেছি, যে ওই যে ভ্রূণ অবস্থায় আমাদের কি বলে, আমাদের হচ্ছে যে স্তর থাকে, এই স্তরগুলো কয়টি আছে সেই হিসাবে এক স্তরে, দ্বিস্তরে এবং ত্রিস্তরে এই তিন ধরনের প্রাণীতে ভাগ করা যায়। যাদের স্তর সংখ্যা যত বৃদ্ধি পায় তারা তত বেশি উন্নত। আর আমরা মানুষ যেহেতু সর্বোচ্চ উন্নত আশরাফুল মাখলুকাত, তো আমাদের এই যেহেতু আমরা উন্নত, তার মানে কি আমাদের স্তর তিনটি। আমাদের কি দেহের স্তর কয়টি? তিনটি স্তরে বিভক্ত আমাদের দেহটা, ওকে? তো চলো তিনটা স্তর আমরা ভালো করে আগাই। দেখো তিনটা স্তরে আমাদের দেহটা এখন বিভক্ত। আমি জাস্ট একটা গোল গোলের ভিতর দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, একটু বেগে চলে যাচ্ছে, হ্যাঁ, কন্ট্রোল করতে পারতেছি না, তো বেশি দ্রুত চলতেছে মনে হচ্ছে এই কলমটা আর কি, ওকে? তো মুছে ঠিক করে দেই, সুন্দর করে দিই, ওকে? দেখো তো আমরা তিনটা স্তর করলাম না? এখন আমি যদি এখানে একটু আলাদা করে দেই তাহলে বিষয়টা ভালো দেখতে হবে। আবার ওকে, এই দেখো তিনটা স্তর করছি। এরকম যদি তোর ত্রিস্তরী প্রাণী হয়, মানুষরা অন্যান্য ত্রিস্তরী প্রাণীরাও আছে, এটা নিয়ে এখন বেশি কথা বলবো না। তো যখন ত্রিস্তরী প্রাণীদের দেখো এই বাইরের স্তরটাকে বলা হয় একটোডার্ম। কি বলা হয়? বাইরের স্তর ত্রিস্তরী প্রাণীদের কিন্তু বাইরের স্তরকে বলা হয় একটোডার্ম, ভিতরের স্তরকে বলা হয়, একদম ভিতরের স্তরের নাম হচ্ছে এন্ডোডার্ম, আর এই যে মিডিলে যে স্তরটা আছে এর নাম হচ্ছে মেসোডার্ম। এর নাম কি বলতেছি আমরা? মেসোডার্ম। এই তিনটা স্তরে আমরা কিন্তু ভাগ করতে পারি কঙ্কালকে, কঙ্কাল বলতেছি সরি, আমাদের মানব দেহকে। এই দেখো এই যে মিডিলে যে স্তর আছে না মেসোডার্ম, এই স্তর থেকে আমাদের আমাদের কি কঙ্কাল তৈরি হয়, এখান থেকে কঙ্কালের সৃষ্টি হয়, ঠিক আছে? তাহলে আশা করতেছি তোমরা মেসোডার্ম বিষয়টা বুঝে গেছো।
হ্যাঁ, এই লাইনটা তোমাদের একটু এক্সট্রা নলেজ আমি একটু শেখানোর চেষ্টা করলাম। আচ্ছা, এগুলো নিয়ে কথা বলবো না, কঙ্কালের বিষয়টা এখানে। এখন কঙ্কালে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মানবদেহের অস্থি সংখ্যা কতটি। মানবদেহের অস্থি সংখ্যা কতটি, ওই যে আমরা অংশ নিয়ে আলোচনা করতেছি তো। তাহলে দেখো অস্থি আছে কতটি বলতো? অস্থি প্রকৃত অবস্থায়, তাহলে প্রকৃত মানবদেহে, ঠিক আছে, প্রকৃত অবস্থা মানে কি বলতো? আমাদের একজন পূর্ণবয়স্ক মানুষের। ওকে, তাহলে এখানে কয়টা? 206টা। এগুলো তোমরা সবাই জানো, আমি জানি, অযথা বলতেছি, আমি বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখো অস্থি শিশু অবস্থায়, অস্থি শিশুদের মধ্যে কয়টা থাকে বলতো? শিশু অবস্থায় অস্থি থাকে কয়টা? 300টা। যে 300টি। ওকে, বুঝছো? এখন তোমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সব থেকে বড় অস্থি, সবচেয়ে বড় অস্থি আর সবচেয়ে ছোট অস্থি। সব থেকে বড় অস্থি হচ্ছে আমাদের পা, ঠিক আছে? আমাদের পায়ের এই যে উরু অংশ, যেটা দেখাতে পারতেছি না, মানে হাতে তো দেখানো যায় না। দেখো আমাদের যে পা থাকে না, মনে করো এরকম পা আছে, এখানে মনে করো হাঁটু আছে, হাঁটুর থেকে এই যে পা আসলো, এসে এখানে আঙ্গুলগুলো আছে, একটা পা আঁকালাম জাস্ট। ওকে, এই পায়ের এই যে তোমার উরু অংশটা, হাঁটুর উপরে যে অংশটা পায়ের, এটাকে ফিমার নামক একটা কি থাকে? ফিমার নামক একটা অস্থি থাকে, একটা বন্ড থাকে, ঠিক আছে? বন্স থাকে, একটা বন্স। এই বন্সটার নাম কি? এই অস্থিটার নাম হচ্ছে ফিমার, তাই না? ওই ফিমারটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অস্থি। তাহলে সব থেকে বড় অস্থির নাম কি মানবদেহের? ফিমার, তাই না? ওকে, সব থেকে ছোট অস্থির নাম কি জানো? সব থেকে ছোট অস্থির নাম হলো স্টেপিস। এখন বলবা ভাইয়া আপনি আমাকে স্টেপিসটা একটু দেখান। তো আমার স্টেপিস আমি তোমাকে দেখাইতে পারবো না, এটা একটা গোপন জায়গায় থাকে। গোপন জায়গা মানে কি? হচ্ছে কানের ভিতরে থাকে আর কি, মানে দেখা যায় না, যা তো গোপনই। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের কানের ভিতরে আমাদের মধ্যকর্ণ বলে একটা কথা আছে। আমাদের ওই মধ্যকর্ণে আমি এই অধ্যায় শেষ হওয়ার পরে একটা এক্সট্রা ক্লাস নেব, সেটা হচ্ছে তোমার পুরো হিউম্যান বডির যে 206টি যে এই আমাদের বোনস আছে না, এই বোনসটাকে তোমাকে আঁকিয়ে আঁকিয়ে ধরে ধরে 206 জনের সাথে তোমাকে আমি পরিচয় করিয়ে দেব। ওকে, সেই ক্লাসে তুমি মধ্যকর্ণের ভিতরে কোনগুলো আছে তুমি জানতে পারবা। ওই মধ্যকর্ণের যে আমার তিনটা আছে, মিডিয়াস ইনকাস স্টেপিস, ওই যে তিনটা বোনসের একটা হচ্ছে স্টেপিস। ওকে, এইটা জাস্ট মনে রাখো, একটু মুখস্থ করে রাখো। এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, তাই লিখে দিয়েছি। গেল, এটা শেষ করছে এখানে। হ্যাঁ, যদি আমি শুধুমাত্র এই যে অস্থি কয়টা কোথায় কি আছে এইগুলো নিয়ে একটা ক্লাস না নিলে আমি পড়িয়ে আত্মতৃপ্ত হতে পারবো না। ওকে, যেহেতু তোমাদের বইয়ে যেগুলো আছে এইখানে আমি আপাতত জাস্ট এইটুকু বুঝিয়ে যাচ্ছি। আমি নেক্সট ভিডিও বা এই ক্লাস শেষ হওয়ার পরে যে ভিডিওটা করব, সেটা আমাদের আসলে তোমাদের জন্য একটা বোনাস ক্লাস। সেই বোনাস ক্লাসে আমি তোমাদেরকে পুরো, আসলে সত্যিকার বলতেছি, নিজের সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে আমি কঙ্কালতন্ত্র বোঝাবো। পুরো কঙ্কালতন্ত্র একদম পাই টু পাই বোঝাই দেবো ইনশাল্লাহ। ওকে, সেই ক্লাসটা তোমরা একটুখানি কইরো, আমি পেজে লিংক দিয়ে দেবো, সেই সময় অবশ্যই করবা। ওকে, যাই হোক, আমরা এখন কোথায় যাব জানো? আমরা এখন কোথায় যাব? আচ্ছা, একটা কথা না বললে নয়, এখান থেকে একটা এমসিকিউ হয় যে তোমার করটিকা, বলবো না, কিছুই বলবো না এখান থেকে। ওই ক্লাসেই সবকিছু ইনশাল্লাহ, কঙ্কালের সবকিছু ওখানেই হবে। ওকে, কঙ্কালের সবকিছু ওখানেই হবে। করটিকা আর করটির পার্থক্য বলতে চাচ্ছিলাম আর কি। মানে তোমার করটিটা হচ্ছে তোমার শুধু আমাদের পুরো মাথাটা, করটি, এইখান থেকে এইগুলো সব কিছু, এইগুলা সব নিয়ে যতগুলো বন্স আছে এইগুলা সব হলো করটির অন্তর্ভুক্ত। আর করটিকা হলো জাস্ট এই মাথার উপরটুকু, এই জায়গাটা কি হাড় আছে, এইগুলো হচ্ছে করটিকা। ওকে, এই করটি আর করটিকাটা তোমরা অনেকে গুলিয়ে ফেলো, তাই বলতেছি। হুম, তাই তোমাদেরকে চিনিয়ে দিলাম যে করটিকা
আর করোটি কোনগুলো? আমাদের করোটিতে বোনস থাকে হচ্ছে তোমার 29টি। করোটিতে করোটি করোটি কোনগুলো বুঝতে পারতেছো তো? আমাদের পুরো মুখমণ্ডল টন্ডল অর্থাৎ এই গলায় হাইওয়েট বোনস থাকে, এখানে হাইওয়েট বোনস থাকে একটা, এরকম এরকম করে থাকে, এরকম একটা বোনস এরকম থাকে এখানে। এই হাইওয়েট বোনস থেকে একদম পুরা এর ভিতরে যত কিছু আছে সব কিছু মিলায়ে আমাদের যত বোনস এরা সব করোটি, করোটির অন্তর্ভুক্ত। এখানে আছে মোট 29 জন। কয়জন? 29 জন আছে। 29 জন বোনস এখানে থাকে। আর জাস্ট এইখান থেকে এই যে এই মুখ না কিন্তু, হ্যাঁ, তারপরে মাথা খুলি যেটা আমাদের এই যে এইটুকু, এই যে ব্রেক কপাল থেকে এখান থেকে ফ্রন্টাল বোনস থাকে, ফ্রন্টাল, এই ফ্রন্টাল, তারপর তোমার হচ্ছে অক্সিপিটাল, তারপরে ঠিক আছে, এইগুলো সব মিলাই শুধু মাথার এই অংশটুকুতে আমাদের কি থাকে বলতো? শুধু মাথার ওই অংশটুকুটার নাম হচ্ছে করোটিকা। শুধু মাথার অংশটুকুর নাম কি? করোটিকা। এইটা আমার গত একদিন একজন স্টুডেন্ট প্রশ্ন করছিল তোমাদের এই ক্লাসের, তো তার সেরকম সে যেহেতু এটা ভাবছে যে করোটি আর করোটিকার মধ্যে পার্থক্যটা কি, তাহলে তোমাদের মাথায় আসতে পারে, তাই আমি এইটা এইখানে আলোচনা করে দিলাম। হ্যাঁ, কয়টা থেকে বলছি? 8টি। ওকে, আর বলছি তো কি কি কোন ক্লাসে সবকিছু বুঝিয়ে দেব। ওকে, তাহলে এটা মনে রাখবা। আচ্ছা, এবার আমরা উপাদান শেষ অংশ, উপাদান অংশ নিয়ে যারা কথা বলার বললাম, এবার আমরা চলো একটু কাজ নিয়ে কথা বলি। কঙ্কাল তন্ত্রের কাজ। ওকে, আমরা মানব কঙ্কাল তন্ত্রের ভিতরে এখন আটকে আছি, এর কাজটা দেখবো। প্রথমত তো আমাদের দৃঢ়তা প্রদান ও চলন, তাই না? 1 নম্বরে কি করে বলতো? দৃঢ়তা প্রদান করে। এই যে দৃঢ়তা প্রদান বলতে কি বোঝায়? আমাদের দেখো যে আমাদের বডিটাকে স্ট্রেট রাখার জন্য, সোজা রাখার জন্য, বা তোমার দৃঢ় করার রাখার জন্য কঙ্কাল তন্ত্রের ভূমিকা কিন্তু অপরিসীম। তো বুঝতেই তো পারতেছো যে আমাদের পুরো বডিটাই কঙ্কাল হাড়গোড়ের উপরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এবার আমরা মনে করি যদি পা না থাকতো, পায়ের ভিতরে যেমন বোনস নাই, কোনো বোনস নাই পায়ে আমার, তো কি হইতো? আমি এরকম আস্তে আস্তে ভেঙে পড়তাম, তাই না? আস্তে আস্তে কি হইতাম? ভেঙে পড়তাম। আমার মনে করো হাত নেই, তো আমি হাতকে এভাবে করতে পারতাম না। আমার হাতে সবসময় এরকম করে ঝুলে বেড়াতো। মনে করো বোনস, কল্পনা করো তো ভাই যে আমাদের ভিতরে বোনস নেই, আমরা কিরকম হইতাম? বুঝতে পারতেছো? এই যে অক্টোপাস দেখছো তোমরা, বিভিন্ন মুভিতে টুভিতে অক্টোপাস দেখছো না? ওই অক্টোপাস কিরকম এরকম করে ভেসে বেড়ায় না, ঠিক ওরকম অক্টোপাসের মতো হয়ে যেতাম আমরা। হাত পা সব এরকম কেমন যেন একটা, মানে ভাবতেই তো হাসি লাগে, ভাবতে হাসি লাগে না যে কেমন হইতো? তো আমাদের ভিডিওটা প্রদান করতে তারপরে আরো একটা কাজ করে, সেটা হচ্ছে কি আমাদের এই যে অধ্যায়ের নামের সাথে চলতে সাহায্য করে। ভিডিওটা প্রদান চলাচলে সাহায্য, আমাদের চলাচলে সাহায্য করে। কিন্তু যে পা না, পা কি আমাদের চলতে সাহায্য করে, নড়াচড়া করতে সাহায্য করে, এসব সব কিছু আমাদের এই কঙ্কাল তন্ত্রের কাজ। এইটা আমাদের খুব নরমাল একটা বিষয়, এটা আমাদের প্রশ্নে পড়লে ভুল হবে না। আমাদের যেগুলো ভুল হবে আমরা সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, সেটা হচ্ছে মুছে দিলাম কেন ভাই? ভুল করিস কেন? তো প্রদান কমা চলাচল, আর হচ্ছে তোমার কিভাবে নড়াচড়া করা, এইগুলা তোমার বইয়ে আছে কি না আছে আমি জানি না। প্রকৃত যে কাজ করে সেগুলো একটু বলার চেষ্টা করি, বইয়ের বাইরে হলে সমস্যা নাই, এগুলা কিন্তু সব করে। হ্যাঁ, এমসিকিউ এটা পড়তে পারে। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে কথাটা সেটা হলো ভার বহন। কি করে? ভার বহন করে। আমাদের দেহের যে ভারটা, এই ভারটা কি বহন করতেছে বলতো? তোমার মাসেলের যে অংশ, আমি না হয় ভাই চিকনা চাকনা মানুষ, কিন্তু অনেক ফ্যাটি ফুটি মানুষ থাকে না, যেহেতু বিশাল বিশাল মানে শরীর, কে বহন করে বলতো? এই বোনস গুলাই কিন্তু বহন করে। হ্যাঁ, ওই যে বহন করতেছে ওইটাকে বলে কি? ভার বহন করা। তাহলে ভার বহন করতেছে কি আমাদের কঙ্কালে। আর কি করতেছে বলতো? রক্ষণাবেক্ষণ করতেছে। কি রক্ষণাবেক্ষণ করতেছে? ওকে, রক্ষণাবেক্ষণ। এই আমি জাস্ট এই পয়েন্টগুলো লিখতেছি কেন বলতো? এমসিকিউ এ বলবে নিচের কোনটি কঙ্কাল তন্ত্রের কাজ, নিচের কোনটি কঙ্কাল তন্ত্রের কাজ নয়, এমন ধরনের এমসিকিউ যাতে ফেস করতে পারো। সেখানে তো আর ব্রডলি লেখা থাকবে না, জাস্ট পয়েন্টটা লেখা থাকবে, আমি জাস্ট পয়েন্টগুলো এখানে নোট করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। এখন ভার বহন তো বুঝলা, রক্ষণাবেক্ষণ কি? মনে করো ভাই আমাদের আমাদের মানব দেহের একদম সূক্ষ্ম কাজ জিনিসটা কি বলতো? এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা কি?
সেটা আমাদের মস্তিষ্ক না? বা এই মস্তিষ্ক না থাকলে আমরা কিছুই করতে পারতাম বলো তো? পারতাম না। কিন্তু এই যে আমাদের মস্তিষ্কটাকে তোমার আটকে রাখছে কি? ওকে, মনে করো আমাদের মাথা নেই, মাথার বন্স নাই। কল্পনা করো, হ্যাঁ, একটু কল্পনা করতে শিখো, চোখ বন্ধ করে ফিল করো যে আমাদের কারোর মাথার উপরে এই বোনস গুলা নাই। বোনস নাই, ওর ভিতরে জাস্ট আমাদের মগজটা আছে, ব্রেনটা আছে, হ্যাঁ, এইভাবে আছে। এখন তুমি মনে করো এই হাঁটতেছো, তোমার মনে করো কল্পনা করবা, কিন্তু আমার সাথে সাথে কল্পনা করো যে তোমার বোনস নাই, এখানে তুমি হচ্ছে তোমার ব্রেন গুলো এখানে রাখা আছে, তুমি হাঁটতেছো, তোমার ব্রেনটা এরকম একবারের দিকে খেলাধুলা করতেছে। তারপরে কি হইতেছে, যে তোমার বৃষ্টি আসতেছে, ব্রেন ভিজে যাচ্ছে, হ্যাঁ, ব্রেন ভিজে যাচ্ছে। আবার হচ্ছে রোদে ব্রেন পুড়ে যাচ্ছে। তারপর কি হচ্ছে, তুমি রাতে ঘুমাইতে গেছো, বালিশেতে চাপা পড়ে তোমার ব্রেন গলে গেছে, তুমি কালকে পরের দিনতে পাগল। বুঝতে পারছো? তুমি ঘুমাইতে গেছো রাতে, তোমার ব্রেন ওই বালিশের সাথে চাপটি লাগছে, চাপটি লেগে কি হয়েছে, তুমি পরের দিনতে পাগল হয়ে গেছো। এইসব হইতো কিন্তু। তো ওই জিনিসটা রক্ষণাবেক্ষণ করতেছে কে? এই বোনস গুলা না? তোমার হার্টটা, তোমার মনে করো এইসব বডি টুডি নাই, যার হার্টটা তখন কি হইতো বলতো? হার্ট কি করতো? তোমার হৃৎপিণ্ড একবার এখানে একবার ওখানে, একবার এখানে একবার এখানে এরকম নাচানাচি করতো, যদি ওকে আটকিয়ে না রাখতো বোনস গুলা। ওকে, কঙ্কাল গুলা কি করতো? যদি কঙ্কাল তন্ত্রকে আটকিয়ে না রাখে এরকম ছোড়াছুড়ি করতো। এরকম যাবতীয় সূক্ষ্ম যত গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আছে সব আমাদের রক্ষণাবেক্ষণ করতেছে কি? এই কঙ্কাল তন্ত্র, কঙ্কালেরা। ওকে, আই হোপ ইউ আর ক্লিয়ার। আচ্ছা, আমাদের পরবর্তী কাজটা কি আছে? নড়াচড়া চলাচল তো আমি এখানেই মেরে দিয়েছি, ঠিক আছে, আচ্ছা আপনি। ওকে, দেহ কাঠামোর গঠন, এটা তো বলতেই হতো, এই যে ডিডিওটা প্রদানের ভিতরে হয়ে যায়, এখানে লিখে দিই দেহ কাঠামো গঠন। দেহ কাঠামো গঠন, কাঠামোর কথা তো আমি আগেই বলছি যে স্ট্রাকচার, আমাদের মানবদেহের স্ট্রাকচারটা কি করে? ওই যে তোমার আমাদের কঙ্কাল তন্ত্র করে দেয়। ওকে, তাহলে আমাদের এই যে ভার বহন গেল, রক্ষণাবেক্ষণ গেল, এবার আমাদের কি কি আছে আর বইয়ে? লোহিত রক্তকণিকা উপাদান, এখানে কিছু কথা বলবে এক্সট্রা। লোহিত রক্ত কণিকা উৎপাদন। আচ্ছা ভাই, আমি কি একটু ফাস্ট কথা বলে ফেলতেছি? ফাস্ট কথা বলতেছি, একটু বেশি কথা বলবো অল্প সময় এজন্য। তবে আশা করছি ফাস্ট বললেও কথাটা স্পষ্ট হওয়া উচিত, কারণ ছোটবেলা থেকে এইভাবে ডিবেটের উপরে আছি। ডিবেট করতে করতে এমন একটা অবস্থা হয়েছে, নর্মাল কথা বলার সময়ও কথার ফোর্স বেড়ে যায়। তবে আশা করবো যে স্পষ্টই হবে, সমস্যা নাই। হঠাৎ কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ যে এত পরিমাণে ঝামেলা করতেছে। আচ্ছা, দেখা যাচ্ছে তো? অন্ধকার হয়ে যায়নি তো? দেখি। হ্যাঁ, আমার তো দেখা যাওয়ারই কথা। দেখা গিয়েছে লোহিত রক্তকণিকা উৎপাদন করছি। এখন দেখো, লোহিত রক্তকণিকা কোথা থেকে উৎপন্ন হয় জানো? এটা কিন্তু অস্থিমজ্জা থেকে। অস্থিমজ্জা থেকে, অস্থিমজ্জা। প্রত্যেকটা বড় বড় হাড়, যেমন এরকম আমাদের ফিমার ছিল, এই ফিমারের যে এরকম মাথা, প্রত্যেক এরকম বড় হাড়ের একটা করে মাথা থাকে। ওকে, এই এরকম বড় হাড়ের যে মাথাগুলো না, ওই মাথাগুলোতে অস্থিমজ্জা থাকে। কি থাকে? অস্থিমজ্জা। এবং সেখান থেকে আমাদের রেড ব্লাড সেল, আরবিসি, লোহিত রক্তকণিকা যাই বলো, সেটা উৎপন্ন হয়। এখন কত সময়ে কতটুকু উৎপন্ন হচ্ছে, এটা একটা পুরো ফ্যাক্ট বিষয়। তুমি অবাক হয়ে যাওয়া, জানলে যে প্রতি সেকেন্ডে 26 লক্ষ, প্রায় 26 লক্ষ আরবিসি উৎপন্ন হয়। কতটা দেখো, প্রতি সেকেন্ডে। এটা কিন্তু নোট করবা, প্রতি সেকেন্ডে। তুমি কল্পনা করতে পারো কতটা সে? প্রতি সেকেন্ডে প্রায় 26 লক্ষ, প্রতি সেকেন্ডে। জাস্ট এক দুই এরকম, এই এক বলার মধ্যেও 26 লক্ষ আরবিসি উৎপন্ন করতেছে। কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বুঝছো তুমি? আচ্ছা, লোহিত রক্তকণিকা গেল। এবার আসছে খনিজ লবণ সঞ্চয়। খনিজ লবণ সঞ্চয়, দেখো, খনিজ লবণ সঞ্চয়, এই জিনিসটা হচ্ছে তোমার আমাদের বোনসের অজৈব যে লবণ আছে, আমাদের বোনস পরে আসতেছি, ওটা খনিজ লবণ সঞ্চয় এটা করে থাকে। কি কি খনিজ লবণ সঞ্চয় করা যায় জানো? কি কি সঞ্চয় করে? ক্যালসিয়াম, পটাশিয়াম আর ফসফরাস। কি? ক্যালসিয়াম, পটাশিয়াম আর ফসফরাস। এইগুলোর যে খনিজ লবণ হয়
সেইগুলো এরা কি করে, সঞ্চয় করে। এখন তোমার এমসিকিউ এ বলে দেবে, হঠাৎ করে জানতে চাবে যে নিচের কোন লবণটি কঙ্কালতন্ত্র সঞ্চয় করে, কোশ্চেন চলে আসবে। তখন তুমি হঠাৎ করে তো মাথায় নাও আসতে পারে, তার জন্য একটা উপায় আমি বলে দিচ্ছি যে তুমি কিভাবে এটা মনে রাখবা। দেখো, তোমাকে যদি আমি বলি ক্রিকেট খেলা দেখো কারা কারা, ক্রিকেট খেলা দেখো কারা? আশা করি ছেলেরা তো সবাই দেখে, আর মেয়েরা দেখলেও দেখতে পারে। আবার অনেকেই নিউজিল্যান্ডের সাপোর্টার আছো, যদি থাকো কেউ বলবা কমেন্টে যে ভাই আমি নিউজিল্যান্ডের সাপোর্টার। হ্যাঁ, নিউজিল্যান্ডের নিয়ে একটা আমি ছন্দ এখানে করতেছি। নিউজিল্যান্ড যে ক্রিকেট টিমটা আছে তাদেরকে কি বলা হয় জানো? ব্ল্যাক ক্যাপস। কি বলা হয়? ব্ল্যাক ব্ল্যাক ক্যাপস। ওকে, তো দেখো এইখানে যে ব্ল্যাকের লাস্টের কে, এইখানে ক্যালসি এ আর এই পি, এই তিনটা কি আমাদের সঞ্চয় করা সেই খনিজ লবণ না? দেখো তো কে, সি এ আর পি, এইখানে তোমরা কি মনে রাখবো? ব্ল্যাক ক্যাপস। ব্ল্যাক ক্যাপস এর এই তিনটা দিয়ে আমাদের মনে রাখতে সুবিধা হবে, তাই না? দেখো আরো কি একটা কিছু একটা লিখবো, যেটা হচ্ছে রাসায়নিক শক্তি সঞ্চয় করা। রাসায়নিক শক্তি সঞ্চয় করা, আচ্ছা এইগুলো আমাদের বইয়ে আছে, এইগুলো জানি, বাকিগুলো আমরা ভেতরে ভিতরে আলোচনা করে দেব। ওকে, এইগুলো বইয়ের জন্য, এমসিকিউ এর জন্য এখান থেকে এইগুলো পড়তে হবে, এবং সিকিউ এর জন্য বইয়ে যে ব্রডলি আলোচনা করাটা ওইটা একটু পড়ে নিও। সিকিউ এর জন্য এটা আসতে পারে কাজটা, প্রত্যেকটা জিনিসের কাজই সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সেটা আমি আর বললাম না, যা মুখে বলে দিয়ে দিয়েছি, এখন তোমরা পড়লেই বুঝতে পারবা, বইটা একবার পড়লেই বুঝতে পারবা। ওকে ভাইয়া, তো আমরা এখন কোথায় যাব? কাজ শেষ আমাদের, এই টাইপ শেষ, মানব কঙ্কালতন্ত্র কমপ্লিট। এখন আমরা যাচ্ছি অস্থিতে। চল আমরা এটা মুছে দিই। এবার দেখো কোথায় অস্থি, অস্থি আছে কোথায় খুঁজো। অস্থি মানে কি? হাড্ডি। হাড্ডি, ওই যে কয়েকদিন আগে কুরবানি হয়ে গেল, কি সবাই মোটামুটি হাড্ডির সাথে তো পরিচিত, হাড্ডি মোটামুটি তো প্রচুর খাইছো, আই বিলিভ। হ্যাঁ, তো দেখো অস্থি হচ্ছে আমাদের কি? হাড্ডি, বোনস, তাই না? এটা কি বোনস, ইংলিশে কি বলা হয়? বোনস। হ্যাঁ, এই যে হাড্ডি গুড্ডি যা আছে এরা আমাদের অস্থি। এই অস্থি কোথায় কি আছে? 206টা অস্থি বর্তমান। আমি তো মনে করো মোটামুটি শিশুর কাছে হয়তো বা পড়ি না, সেজন্য আমার কাছে 206টাই আছে। আর যারা ক্লাস করতেছে তারাও শিশুর কাতারে পড়ো না, যদিও 18 বছর না হইলে সবাই শিশু, বাট এই শিশু সে শিশু না। তুমি যা বয়স হয়েছে তোমার 206টাই আছে, এখন ও 300 বাকি, যে তোমার 94টা যা গাওয়াতে চলে গেছে। হ্যাঁ, এখন তোমাদের একটা ভালো একটা কথা মনে পড়ছে। তুমি বলো কি ভাই, আজ 300টা বোনস আমার ছিল ছোটবেলায়, 204টা হইল, আমি তো আরো বড় হয়েছি। আমি কি হয়েছি? বড় হয়েছি না? তাহলে তো আমার আরো হিসাবে বাড়ার কথা ছিল বোনস, বাট কমে গেল কেন? আমি যখন ফার্স্ট এই বিষয়টা পড়ছিলাম, তো আমি আমার স্যারের কাছে এই কোশ্চেনটা করছিলাম, স্যার আমি তো আগে ছোট ছিলাম, 300টা ছিল, বাট আমি তো এখন বড় হয়েছি, তো বড় হওয়ার সাথে সাথে তো আমার সংখ্যা বাড়ার কথা, তা না হয়ে কমলো কেন? আমি তো লম্বা হচ্ছি। তো সেই সময় স্যার আমার যেটা বলছিল, আমি তোমাকে সেটা বলি, সেটা হচ্ছে আমাদের বোনসগুলো ফিউজ হয়ে যায়। কি হয়ে যায়? পর্দা একটুখানি দেখো, পয়রসি পশু মুরগির জ, কারেন্টের যেমন ফিউজ হয় না, এরকম ফিউজ হয়ে যায়। ফিউজ হওয়া মানে কি হয়? তোমার মনে করো এখানে কয়েকটা 4টা বন্ড আছে, স্যাক্রামে যখন 4টে বন্ড থাকে, পরে একটা হয়ে যায়, ওইরকম স্যাক্রাম অক্সিসে হয় মেরুদণ্ডের শেষে, ওইরকম মনে করো এরকম কয়েকটা বন্ড আছে, বন্স আছে। বন্স হাও শুধু একটু রসায়ন পড়ায় আসলাম, তো সেই রসায়নের বন্ড বন্ড মাথায় আসতেছে শুধু। এই যে বন্স, আমাদের বন্স গুলা মনে করো ছোটবেলায় এরকম ছিল, যত বড় হচ্ছে না তোমার এই যে মাঝখানে যে অংশগুলো, এগুলো সব আস্তে আস্তে উঠে যাচ্ছে, এইগুলা সব মুছে যাচ্ছে, ফিউজ হয়ে যাচ্ছে, বন্ধ মানে নষ্ট হয়ে যাচ্ছে এই মাঝখানের অংশগুলো। দুই মনে করে এখানে করা ছিল 1 2 3 4 5টা বোনস আমি লাগাইছিলাম, তার মধ্যে যখন এই মাঝখানে ফিউজ হয়ে গেছে, তখন বলতো এটা সব মিলাই কি
একটা বোনস হয়ে গেল না? ঠিক এভাবেই আমাদের বোনসগুলা বেশির থেকে বয়স বাড়াবার সাথে সাথে আস্তে আস্তে কমে যায়, ওকে, ফিউজ হয়ে যায়। ওকে, আচ্ছা, বোনটা এখন কালো হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, বলছিলাম অস্থি। অস্থি হচ্ছে তোমার যৌগিক কণা, যৌগিক কলা মানে কোষ, টিস্যু, যৌগিক টিস্যু, তাই না? যৌগিক টিস্যুর বা যৌগিক কলার রূপান্তরিত রূপ। কি হয়েছে? রূপান্তরিত রূপ। হ্যাঁ, একটা মনে রাখবা আমাদের এটা অস্থি, তাই না? এই অস্থিটা দুই ধরনের, কি হয়? দুই ধরনের অংশ থাকে। কি থাকে? একটা জৈব পার্ট থাকে আর একটা অজৈব পার্ট থাকে, তাই না? দেখো, জৈব পার্ট আর অজৈব পার্ট। জৈব পার্ট হলো 40%। কত পার্সেন্ট? 40%। আর এইখানে অজৈব পার্ট হচ্ছে 60%। ওকে, এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে জৈব অংশে কি দিয়ে তৈরি আর অজৈব অংশ কি দিয়ে তৈরি? আমাদের অস্থির জৈব অংশটা হচ্ছে কোলাজেন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? দেখো, এটা কোলাজেন। আমাদের বোনসের যে জৈব অংশটা সেটা কোলাজেন। আর আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে কৈশিক কোথায় লিখছিলাম যেন, পেরিওস্টিয়াম। কোলাজেন আর কি? পেরিওস্টিয়াম। কোলাজেন আর পেরিওস্টিয়াম, এই দুইটা জিনিস দিয়ে আমাদের বোনসের জৈব অংশটা গঠন করা হয়। আর এইখানে তো আমাদের বইতেই দেওয়া আছে কি কি হয়। ক্যালসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম আর ক্যালসিয়াম কার্বনেট, এই তিনটা জিনিস। ক্যালসিয়াম, পটাশিয়াম আর ক্যালসিয়াম কার্বনেট। এর নামটা একটু লিখে দিই, অনেকেই হয়ে যাবে। এই দুটো কিন্তু জানা উচিত, তার নাম লিখলাম না। এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট। ওকে, ওকে, তাহলে আমরা জৈব অংশ পেলাম, অজৈব অংশ পেলাম, তাই না? আরো একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাদের বোনসের প্রায় 40 থেকে 50 ভাগ পানি থাকে। প্রায় 40 থেকে 50 ভাগ, 40 থেকে 50 ভাগই কি? পানি। আমাদের তুমি যত বড় হবা দেখবা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ম্যাক্সিমাম জায়গায় পানি থাকে। আমরা কি জানি? আমাদের মানবের প্রায় তোমার মানে 95% কি পানি না? 95% কিন্তু কি পানির উপরে আছে, প্রোটোপ্লাজমের আর কি, তাই না? তাহলে প্রত্যেকটা জায়গার এবং অনেক অংশ পানি দ্বারা মানে কি থাকে, ভরা থাকে। ওকে, তাহলে এইটুকু আমাদের অস্থি থেকে জানলেই হচ্ছে, অস্থি থেকে জানলে কি হচ্ছে। আচ্ছা, এখানে দেখছি কিছু জিনিস লেখা আছে তোমাদের বইয়ে, সেটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা তুই তোমাদের আশা করি সবার লেখা শেষ, একটু লিখে নিও, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, এখান থেকে এমসিকিউ আসবেই, আসবেই, তাই না? ভালো করে লিখে নিও। মুছে দিই, তাহলে আমার লিখতে সুবিধা হবে। দেখ, আমাদের বোনসগুলোকে মজবুত রাখার জন্য, যেহেতু আমাদের বোনস অনেক গুরুত্বপূর্ণ কাজ করে, সেই জন্য এই বোনসগুলোকে আমাদেরকে সুস্থ রাখতে হবে, তাই না? এখন এই বোনসগুলোকে সুস্থ রাখার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভিটামিন ডি, এই ক্যালসিয়াম, ভিটামিন ডি আর ক্যালসিয়াম, এই দুইটা জিনিস আমাদের শরীরে বেশি বেশি যত আমরা অনেক রাখতে পারবো, তত আমাদের বোনসগুলো সুস্থ থাকবে, তাই না?
তো দেখো ভিটামিন ডি এবং ক্যালসিয়াম তোমার যখন শরীরে না থাকবে দেখবা আমরা অনেকেই কিনে খাই যখন আমরা দুর্বলতা বোধ করি, বা হচ্ছে তোমার দেখবা হাত পা ব্যথা করে অনেক দুর্বল হয়ে গেলে, হাত পা ভঙ্গুর হয় এরকম হয়, তখন কিন্তু আমরা এই দুইটা জিনিস শরীরে গ্রহণ করি। আচ্ছা, ঠিক আছে। তো দেখো এই ক্যালসিয়ামটা কিন্তু আমরা প্রাকৃতিক ভাবেও পাইতে পারি, যে প্রাকৃতিক যেসব উপাদানগুলোর ভিতরে ক্যালসিয়াম পাওয়া যায়, যেমন বিভিন্ন জিনিসের পা, যেমন গরুর পায়ের ভিতরে ক্যালসিয়াম থাকে, ওগুলো কিন্তু বোনস, ওই বোনসের ভিতরে আমরা খাই না, আমরা ভিতরে কি থাকে ক্যালসিয়াম খাই, কিন্তু ওই যে বোনসের ভিতর থেকে একবার একদম তরল পথ বের হয় একটা, আমরা ওইটার মজা করে খাই, গরুর পা বা ছাগলের পা যখন খাই আমরা, তাই না, ওইটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম। ঠিক আছে, এরকম বিভিন্ন প্রাকৃতিক বিভিন্ন জায়গায় আমরা ক্যালসিয়াম উৎপাদন পাই, কুমড়া টুমড়ার ভিতরে অনেক ক্যালসিয়াম পাওয়া যায়, সেইগুলো সব আমাদের খেলে আমরা কি আমাদের বোনসকে সুস্থ রাখতে পারি। আর পাশাপাশি ভিটামিন ডিটা আমরা কিন্তু প্রাকৃতিক পরিবেশ থেকে উৎপন্ন করতে পারি আমাদের নিজেদের দেহের ভিতরে। আমাদের সবার শরীরে কোলেস্টেরল বলে একটা পদার্থ আছে, তোমরা এটা তোমাদের 5th চ্যাপ্টারে যে বায়োলজির 5th চ্যাপ্টারে অলরেডি পড়ে ফেলছো। কোলেস্টেরল সম্পর্কে তোমার ধারণা থাকা উচিত। ওই ঘনেও লেখা ছিল যে কোলেস্টেরল সূর্যের তাপে কি সূর্যের আলোতে কি হয় ভিটামিন ডি উৎপন্ন করে, তাই না। তো আমাদের দেহের ওই যে কোলেস্টেরলটা যখন আমরা দেহের মানে সূর্যের আলো গায়ে লাগাই তখন কিন্তু কি দেখবা আমাদের ভিতরে কি হবে ভিটামিন ডি উৎপন্ন হবে। তুমি এখন কি হবে মনে করো, যারা অনেক বেশি মনে করো হাবড়ি জাবড়ি হয়ে ঘরের ভিতরে বসে থাকে বা বেশি জামা কাপড় পরে বাইরের দিকে যায়, যদি খেলাধুলা করতে ভয় পায় বা কোনো কাজকর্ম করে না, তারা কিন্তু দেখবা বেশি দুর্বল হয়। যারা কাজকর্ম খেলাধুলা করে তাদের শরীরটা কিন্তু বেশি ফিট, ঠিক আছে। আর যারা খেলাধুলা করে না, রোদের ওদিকে যেতে চায় না, তাদের কিন্তু কি হয় দুর্বল হয়ে যায়। কেন দুর্বল হয়ে যায়? এই যে আমাদের প্রাকৃতিক ভাবে যে ভিটামিন ডিটা উৎপন্ন হওয়ার কথা ছিল, কোথা থেকে? কোলেস্টেরল থেকে। কোলেস্টেরল থেকে আমাদের যে তোমার হলো ভিটামিন ডিটা উৎপন্ন হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। আর কোলেস্টেরল যখন তৈরি হচ্ছে না তখন আমাদের শরীরে কোলেস্টেরলটা বৃদ্ধি পাচ্ছে। আর কোলেস্টেরল বৃদ্ধি পেলে আমাদের হৃদরোগ, তারপরে উচ্চ রক্তচাপ, এই ধরনের বিভিন্ন বড় বড় তোমার হচ্ছে অসুখ হতে পারে। জন্য আমাদেরকে কিন্তু ঘরের থেকে বাইরে হওয়া উচিত, তাই না, ঘরের থেকে বাইরে হওয়া উচিত। এখানে তোমার বইয়ে অস্থি সম্পর্কে এইটুকুই লেখা ছিল, যেটুকু বলছি। এখন তুমি শুধু জাস্ট বইটা একবার রিডিং পড়ো, রিডিং পড়লে দেখবে সব এমসিকিউ সব সিকিউ তুমি সলভ করতে পারতেছো। আর যদি কোনো একটা সমস্যা তোমার হয়েই যায়, আমি তো আছি, আমাদের পেজ ইনবক্স, আমার ইনবক্স সবসময় উন্মুক্ত, যে কোনো সময় প্রশ্ন করতে পারো, ঠিক আছে। আচ্ছা, আমি এখন অস্থি সম্পর্কে আপাতত আর কিছু বলতেছি না, যেহেতু আমরা দ্রুত শেষ করব। হ্যাঁ, আর যা বলার দরকার ওই যে আমরা বোনাস ক্লাসে তুমি এনাফ মানে কি বলবো, তুমি ওই ধারণা দিয়ে তুমি ইন্টারের বায়োলজি সেকেন্ড পেপারের 9 চ্যাপ্টারের ফার্স্ট অংশটা একদম কভার হয়ে যাবে। মানে এইখান থেকে তুমি ইন্টারের প্রিপারেশনটা নিয়ে ফেলতে পারতেছো। ওকে, সেই ক্লাসটা তোমাদের আমরা থার্ড ক্লাসে নেব, অধ্যায়ের ক্লাস শেষ করার পর। আগে এই ফ্রিমার্ডারে মুছে দিই, এ ফাওয়া রেখে লাভ নেই, তো আঁকাইতে পারিনি, কার্টুনের পায়ের মতো দেখা যাচ্ছে, মানুষ দেখলে হাসবে, মুছে দিই। ওকে, এবার আমরা কোথায় যাচ্ছি জানো? তরুণাস্থি। তরুণাস্থি, চলো তোমাদের একটু বাংলা শিখাই। কি শিখাই? বাংলা শিখাই। বাংলা আমার ফেভারিট সাবজেক্ট। দেখো, তরুণ প্লাস অস্থি, তরুণাস্থি শব্দটাকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তো এরকম হয়, তরুণ প্লাস অস্থি হয়ে যায়, তাই না। এখন দেখো এই তরুণ শব্দটাকে আমরা অন্য কয়েকটা শব্দে মানে তোমার রিপ্লেস করতে পারি। সেটা হচ্ছে দেখো, তরুণ মানে কি বাচ্চা না, বাচ্চাটা কি হয় তোমার কোমল হয়, অনেক বেশি সুইট কিউট হয়, তাই না, কিউট হয় না, ওইরকম কিউট তরুণ একটা বাচ্চা পেলাম আমরা, কোমল লিখি একে। হ্যাঁ, কি লিখবো? কোমল। হ্যাঁ, কিসের বাচ্চা পাইছি? অস্থির বাচ্চা পাইছি। অস্থির কি একটা কোমল বাচ্চা, সুইট কিউট বাচ্চা, সেই বাচ্চাটার নাম আমরা কি দিয়েছি? তরুণ অস্থি দিয়েছি। তরুণ অস্থি মানে কি কোমল অস্থি, তাই না। ঠিক আছে, তাহলে তরুণ অস্থিটা কি বলতো? ওয়ান কাইন্ড অফ প্রায় প্রায় অস্থির গায়, বাট অস্থি কিন্তু না। হ্যাঁ, এটা জাস্ট একটু তোমার কি দিলাম আবেগ মনে রাখার জন্য, যে তোমার বিষয়টা কি ও ক্লিয়ার হয়েছে না, যে কি অস্থির বাচ্চাকাল, অস্থির কি বাচ্চাকাল, কিউট কাল, ঠিক আছে। আচ্ছা, এটা মিটে গেল। আমরা তরুণাস্থির টপিকটা মানে টপিক খোঁজ না,
নামের বিষয়টা আমরা ক্লোজ মুছে দিলাম, কিন্তু হ্যাঁ বিধি বিধি দেখা যাচ্ছে, মানুষ হঠাৎ করে দেখে বলে কি করতেছে এগুলো, তাই না? আচ্ছা, যা আছে থাক এইভাবে। আমরা কি করব, এটাও মুছে দেই, আবার একটা জিনিসপত্র লিখে লাভ নেই। ওকে, আচ্ছা কি বলবো তরুণাস্থি সম্পর্কে? আচ্ছা, তরুণাস্থি সম্পর্কে সব থেকে তরুণাস্থি আসলে কেমন হয় সেটা যদি আমি তোমাকে বোঝাতে চাই, তাহলে আমাকে যেটা বলতে হবে, তরুণাস্থি আমাদের বোনস যে হাড়গুলো আছে হাড়ের থেকে নরম। তরুণাস্থি কি বলছি, হাড়ের থেকে নরম, কিন্তু মাসেলস বা যে আমাদের গোশ আছে, ঠিক আছে, আমার মতো চিকনা যারা তাদের আসলে সহজে গোশ খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, তুমি নিজের গায়ে হাত দিয়ে দেখো যে আমাদের গোশগুলো আছে না, এটা কি নরম অংশ না, এগুলো কি নরম? হ্যাঁ ঠিক আছে, এখানে তো নরম না, কি বলবে কি নরম, ঠিক আছে। এই নরম অংশটা, আর এই যে হাড় আছে, মানে আঙ্গুলের হাড়ে হাত দাও, এই হাড়, এইটা কি এই যে হাড়ের থেকে কি হবে, নরম হবে, বাট এই যে আমাদের চামড়া বা কি বলে পেশি বা মাংস যে অংশটা, এর থেকে কি হবে, শক্ত হবে। দুটোর মাঝামাঝি একটা অবস্থা এই তরুণাস্থি। কি এই তরুণাস্থি? আচ্ছা ভাইয়ারা, আমরা কোথায় ছিলাম? তরুণাস্থিতে ছিলাম, তাই না? তরুণাস্থি, এই তরুণাস্থিতে আমরা দেখো, তরুণাস্থি এক ধরনের পদার্থ বের করে দেয়। তরুণাস্থি থেকে এক ধরনের পদার্থ বের হয়, সেটা কেমন, তোমার শক্ত, তবে ঈষৎ স্বচ্ছ, মানে হালকা হালকা কি স্বচ্ছ টাইপের, কাঁচ জাতীয়, যেটা হচ্ছে কি আবার কঠিন পদার্থ, সেই জিনিসটার নাম হচ্ছে কন্ড্রিং। কন্ড্রিং। আচ্ছা, তোমাদেরকে যদি আমি তরুণাস্থির ইংলিশ নামটা বলি, তরুণাস্থির ইংলিশ নাম হচ্ছে কন্ড্রিকটিস। কন্ড্রিকটিস, ঠিক আছে। এর নামের যে কন্ড্রিকটিস, ঠিক এরকম প্রথম অংশ যে কন্ড্রি আছে না, এই কন্ড্রি থেকেই মনে করে কন্ড্রিনটা আসছে। তুমি যদি এর ইংলিশ নামটা মনে রাখো, তাহলে কোন পদার্থ নিক্ষেপ করে সবগুলোই দেখো তোমার ইজি হয়ে যাবে। তাহলে আমাদের তরুণাস্থির ইংলিশ নামটা কি? কন্ড্রিকটিস। কন্ড্রিকটিস, ওকে। এই কন্ড্রিকটিস থেকে আসছে মনে করো কন্ড্রিন। হ্যাঁ, তাহলে কি কি নিক্ষেপ করে বা কি বের করে দেয়? আমাদের কন্ড্রিন বের করে দেয়। বোঝা যাচ্ছে না, একটু ভালো করে লিখি, কন্ড্রিন, ড এর অপরা ড, এটা ড কিন্তু, ওকে। তাহলে আমাদের কি কন্ড্রিন, আচ্ছা কন্ড্রিন আছে। এই কন্ড্রিনের ভিতরে তোমার কিছু গহ্বর দেখা যায়। কি দেখা যায়? ফাঁকা ফাঁকা কিছু জায়গা দেখা যায়, যেইগুলোর একটা নাম আছে। সেইগুলোর নাম কি? কন্ড্রিনের কি থাকে? ক্যাপসুল থাকে। কি এর নামটা কি বলছি তাহলে? ক্যাপসুল বা কি ল্যাকিউনি। ক্যাপসুল বা ল্যাকিউনি। হ্যাঁ, তাহলে আমাদের কন্ড্রিনে কি কি থাকে? কন্ড্রিনের ভিতরে ক্যাপসুল বা ল্যাকিউনি থাকে, তাই না? আচ্ছা, তারপরে কি বলছে আমাদের বই, কি বলছে দেখো তো একটু, এর ভিতরে কন্ড্রিওসাইট। আচ্ছা, কন্ড্রিওসাইট থাকে, কন্ড্রিওসাইট। এই যে আমাদের ক্যাপসুল বা ল্যাকিউনি না, এর ভিতরে কি থাকে বলো তো? অবস্থিত কন্টেন্ট মানে ক্যাপসুল বা ল্যাকিউনি, ওর ভিতরে কি কি থাকে? কন্ড্রিওসাইট থাকে। কন্ড্রিও, দেখো তো যেগুলো আমাদের একটু কঠিন নাম, সবগুলা কিন্তু আমরা একটা নাম মুখস্থ করলেই মিটে যাচ্ছে। সেটা কি? কন্ড্রিকটিস। তো আজ থেকে ইংরেজিতে কন্ড্রিকটিস বলে। এই কন্ড্রিকটিস থেকে কন্ড্রিন আসছে, এবার ক্যাপসুল আসছে, ক্যাপ ক মিল যাচ্ছে, আবার এখানে তো কন্ড্রিওসাইট ইজিলি। আচ্ছা, তোমাদের কাছে একটা বিশেষ কথা আমি বলে দিই, জীবনে যত জায়গায় কোনো নামের পিছনে, বিশেষ করে বায়োলজিতে, বায়োলজি মানে বিশেষ করে মানে শুধু বায়োলজিতে কোথাও তুমি যদি সাইট অর্ডটা ইউজ করতে দেখো, সাইট কোনো কিছু নামে সে সাইট আছে, ভাববা এইটা দ্বারা কোষকে নির্দেশ করে। সাইট দ্বারা কি বোঝায়? কোষ নির্দেশ করে। কোষ, এটা একটা কি কোন কোষ। যেহেতু এটা কন্ড্রিওসাইট, তার মানে কি বলতো? এটা তরুণাস্থির কোষ।
কন্ড্রিওসাইটটা মানে কি বোঝাচ্ছে? কন্ট্রি মানে তো আমরা তরুণাস্থি বুঝি, আর সাইট মানে কি বুঝবো? কোষ। সাইট মানেই কোষ। ওকে, তাহলে কন্ড্রিওসাইট মানে তরুণাস্থির কোষ থাকে। তাহলে তরুণাস্থির কোষ, আমার যদি প্রশ্ন হয় যে তরুণাস্থির কোষ বা কন্ড্রিওসাইট এইটা কোথায় থাকে, সেটা থাকে কোথায় বলতো? এই যে ক্যাপসুল বা ল্যাকিউনি এখানে থাকে। ক্যাপসুল বা ল্যাকিউনি এখানে থাকে। এই ক্যাপসুল বা ল্যাকিউনিটা কোথায় থাকে? ক্যাপসুল বা ল্যাকিউনি থাকে কোথায়? কন্ড্রিন। এই কন্ড্রিনের একটা নাম আছে, সেটা হচ্ছে, এটা হলো কন্ড্রিন হচ্ছে তরুণাস্থির মাতৃকা। তরুণাস্থির মাতৃকা, তরুণাস্থির মাতৃকা, তাই না? তাহলে তরুণাস্থি, কন্ড্রিন, ক্যাপসুল ল্যাকিউনি, কন্ড্রিওসাইট কোষ। ঠিক আছে, তাহলে আমাদের তরুণাস্থির মাতৃকা মিটে গেল। ওকে, তাহলে আমরা কন্ড্রিওসাইট গেলাম। এখানে আপাতত এখানে থেমে যাই। আর কিছু অংশ তোমরা বলো ভাইয়া পদ্মার নামটা বললেন না, পদ্মার নাম আমরা পরে বলতেছি, এবার পরের পেজে বলবো। তাহলে আমরা এখানে কি বুঝলাম? তরুণাস্থিটা আসলে কেমন হয়? শক্ত কেমন? হাড়ের থেকে কম শক্ত, আর মানে হাড়ের থেকে নরম, আর মাসেলস বা পেশি বা মাংস থেকে শক্ত হয়, সেটার নাম তরুণাস্থি। তরুণাস্থির ইংরেজি নাম কন্ড্রিকটিস। আর কন্ড্রিক্স থেকে একটা জিনিস নির্গত হয়, সেটা হচ্ছে তরুণাস্থির মাতৃকা। সেই মাতৃকার নাম কি? কন্ড্রিন। এই কন্ড্রিন দেখতে কেমন? ঈষৎ স্বচ্ছ বা শক্ত। কেমন? ঈষৎ স্বচ্ছ, ঈষৎ ঈষৎ স্বচ্ছ, আর কি? শক্ত। এইটা, হ্যাঁ, কোনটা? এই কন্ড্রিন। কোনটা? কন্ড্রিন। ঈষৎ স্বচ্ছ বা শক্ত হয়। আর এই কন্ড্রিনের ভিতরে কি থাকে? কন্ড্রিন আমরা কি পাই? ক্যাপসুল বা ল্যাকিউনি পাই, তাই না? এই ক্যাপসুল বা ল্যাকিউনি কি হয়? গহ্বর। এটা কি বলতো? গহ্বর, ফাঁকা অংশ। আমি যেটা বলছিলাম প্রথমে, যে এর ভিতরে কি এক ধরনের কন্ড্রিনের ভিতরে ফাঁকা অংশ থাকে, একটা গহ্বর থাকে, ওর নাম হচ্ছে ক্যাপসুল বা ল্যাকিউনি। ওর ভিতরে আমরা কি পাই? কন্ড্রিকটিসের কোষ বা কন্ড্রিওসাইট পাচ্ছি। অর্থাৎ এই কোষগুলো মিলেই আমাদের তরুণাস্থি গঠিত হয়। আমাদের যদি বলে তরুণাস্থির একক কি, সেটা হচ্ছে কন্ড্রিওসাইট। ওকে, তাহলে আমরা তরুণাস্থি ইনশাআল্লাহ আমাদের আর প্রবলেম হবেই না। তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই জিনিসটা, আচ্ছা এটা পরে বলতেছি, পরের পেজ শুরু করি তাই বলতেছি। পরের পেজে আমি তোমাদেরকে শেখাবো হলো তরুণাস্থি ভার্সেস অস্থি। কি বলছি? তরুণাস্থি। মনে করো তোমার এলাকায় খেলা টেলা হয় না, যে বিবাহিত ভার্সেস অবিবাহিত, যে ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট হয়ে থাকে দেখবা, বন্ধু সুলভ। ওইরকম আমরা তরুণাস্থিরে ভার্সেস কার সাথে? অস্থি। তরুণাস্থি ভার্সেস অস্থি মানে, তরুণাস্থি মানে কি বলতো? অবিবাহিত অস্থি। আর এটা হলো বিবাহিত অস্থি। ধরে নাও এটা কি অবিবাহিত অস্থির সাথে আমরা কাদের খেলা দিচ্ছি? বিবাহিত অস্থির খেলা দিচ্ছি। কারণ এটা তো আমাদের কি কোমল কিউট বাচ্চা, এখন এরা বিয়ে করি নাই। বিয়ে করলে সে আর কিউট নাই, হ্যাঁ, সে অকিউট হয়ে গিয়েছে, অ্যাকিউট আর কি, সূক্ষ্ম। হ্যাঁ, তাহলে আমাদের তরুণাস্থি আর অস্থি, এদের ভিতরে আমরা যুদ্ধ লাগিয়ে দিচ্ছি। দেখো পার্থক্য বোঝাতে যাচ্ছি আমি আর কি। এই দেখো আমাদের বইয়ে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই তরুণাস্থি একটা কোষ দ্বারা আবৃত, তার নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম। কি? পেরিকন্ড্রিয়াম। এর কি পর্দা, এর একটা পর্দা আছে, তার নাম কি? পেরিকন্ড্রিয়াম। ওকে, আর এর যে একটা অস্থি আছে না আমাদের, যে বিবাহিত হয়ে গিয়েছে, এটা ছোটবেলায় ছিল পেরিকন্ড্রিয়াম ছিল ওর সাথে, ও বিবাহিত হয়ে যাওয়ার পরে ওর নামটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে। সে নামটা কি জানো? পেরিওস্টিয়াম। ওর নামটা কি? পেরিওস্টিয়াম। পেরিওস্টিয়াম নামক, ওস্টিয়াম না, ঠিক আছে? তাহলে আমাদের তরুণাস্থির পর্দা পেরিকন্ড্রিয়াম, আর অস্থির পর্দার নাম পেরিওস্টিয়াম। মনে রাখতে হবে। তোমার বইয়ে ভাইয়া এইটা দেওয়া আছে, বাট ভাইয়া এইটা কিন্তু দেওয়া নাই, এটা তুমি পাবা না তোমার বইয়ে। ঠিক আছে, আমি শিখাই দিচ্ছি, শিখে নাও। ওকে, আর একটা জিনিস, কি কি থাকে, এটা একটু আমরা একটু দেখি। এদের মধ্যে মনে করো আমি লাগাই দিছি
যে এ বলতেছে যে আমার কাছে আমি পেরিকন্ড্রিয়াম পদ দ্বারা আবৃত, তুই সালা কি দিয়ে আবৃত বল? তখন অস্থি বলতেছে আমি পেরিওস্টিয়াম দ্বারা আবৃত। ঠিক আছে, তাহলে ড্র হয়ে গেল। চল এবার আমরা আরো একটা জিনিস নিয়ে রাখি। ও বলতেছে চল বলতো তোর কি কি আছে, তোর কাছে আছে কি কি? ও বলতেছে আমার কাছে আছে হলো মাতৃকা, কন্ড্রেইন। কন্ড্রেইন ছাড়া আমার কাছে আর কিছুই নাই। ওর ভিতরে কন্ড্রেইন ছাড়া আর কিছু নাই। ও বলতে সালা ওইটুক জিনিস নিয়ে আমার সাথে তুই লাগতে আসছিস? আমার কাছে কি কি আছে তুই জানিস? আমার কাছে দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে জৈব, আর একটা হলো অজৈব। বলছিস কি একটুখানি বেশি তো আমার মতো একটা, আর তোমার হলো দুই রকম। বলছিস কি ওই দুই রকমেই আমি থেমে নাই, এই জৈবের ভিতরে আরো কিছু আছে, অজৈবর ভিতরেও আরো কিছু আছে। সেই কি কি আছে জানতে হবে। কি হবে? জানতে হবে। কোলাজেন, আমরা তো জানি আসছি। অজৈবতে কি থাকে, জৈবতে কি থাকে আমরা জানছি না? ওইগুলা সব লিখে দিবা এখানে। হ্যাঁ, কি কি লিখিছি আমরা আগের পেজে, ওইটা এখানে লিখে দিবা। ওকে, তাহলে বুঝছো কোথায় কে এগিয়ে গেল? অস্থি এগিয়ে গেছে। স্বাভাবিক, ও বিবাহিত, 30 বছর বেশি, এর বিয়ে নেই, কিন্তু গার্লফ্রেন্ড নেই ঘরে। আর ওর কি বউ আছে, বাচ্চা আছে, ও তো কিন্তু বেশি পাওয়ারফুল হবে, তাই না? স্বাভাবিকভাবে ওর বেশি অংশ থাকবে। এইখানে কিন্তু থিম যে কার বেশি অংশ ছিল, তরুণাস্থির বেশি অংশ নাকি অস্থির বেশি অংশ? তরুণাস্থির শুধু তার কন্টেইন থাকে, শুধু গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, কিছু নাই। আর এর কি বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, শালি আছে, সেটারও নিয়ে থাকে, সবকিছু আছে মনে করবেন। হ্যাঁ, ও একটু এগিয়ে। ওকে, ও মুছে ফেলছি, একটু মুছে গেছে, আবার লিখে দিন, টান লিখে গেছে। অ জৈব প্লাস ও জৈব, ও জৈব লেখা টানে টানে এদিক সেদিক ডাক্তার স্টাইলে লেখা হয়ে যাচ্ছে দিন দিন। ওকে, আমরা কি আকার 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 কি আছে, আকারের পার্থক্য দেখব। আকার, আকার আকৃতিটা কেমন? বলতেছে ঠিক আছে তুমি তো আগে গিয়েছো, ঠিক আছে বল তুমি কেমন আকার আকৃতির আর আমি কেমন আকার আকৃতি, তুমি বেটে খাটো নাকি আমি বেটে খাটো, এরকম একটা কম্পিটিশন ওদের মধ্যে লেগে গেছে। যেহেতু মারামারিতে লাগছে তো ভার্সেস ভার্সেস বলি, তো সেই অনুযায়ী এ বলতেছে আমি হচ্ছে গোলাকার আর ডিম্বাকার। কি বলতেছে? এ হলো গোলাকার প্লাস ডিম্বাকার, যে কোনো রকমের হইতে পারে। হ্যাঁ, গোলাকার বা ডিম্বাকার। আর ও কি বলতেছে জানো? ও বলতেছে আমি মাকড়সার জালের মতো। কার মতো? মাকড়সার জাল। ওকে, কার মতো? মাকড়সার জালের মতো। তখন এ বলতেছে আমি তো আগায় গেছি, আমি এখনো বিয়ে করে নাই। তুমি বিয়ে করে তোমার কাজ হয়ে গেছে। হ্যাঁ, তুমি মাকড়সার জাল হয়ে গেছো, ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তোমার আর কিছু নাই। ওকে, বাট আমি বিয়ে করি নাই তো, আমি এখনো তাজা। কারণ কি? এ তো তরুণ মিয়া, বুঝো নাই? এ তো কি তরুণ না? আর এ তো তরুণ না, এ তো বুড়া হয়ে গেছে বিয়ে টিয়ে করে, তাই না? তাহলে এ কি বলতো, সেজন্য এর যেটা আছে সেটা একদম গোলাকার, এরকম ফ্রট গোলগোল্লা। বাট এর যেটা আছে সেটা কেমন, এরকম জাল জাল মতো, মাঝখান দিয়ে এরকম ফাঁকা 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 আছে। এটা কিন্তু তোমরা হাইপোথিসিস মাথায় রাখতে হবে। এ বিয়ে করেনি তাই এটা গোলাকার বা ডিম্বাকার, একদম অটুট। মানে ওটা বিয়ে করে ফেলছে তাই ওটা কি হয়ে গেছে, ফাঁকা ফাঁকা হয়ে গেছে, মাকড়সার জাল হয়ে গিয়েছে। তাহলে আমরা আকার আকৃতির ব্যাপারটা কি ক্লিয়ার? আকার আকৃতির ব্যাপারটা কি বলতো ক্লিয়ার? এখন ও বলছে শালা একটুখানি আগে যেহেতু ইয়ে হয়ে গেলি, তুই শালা আমরা শ্বশুর বাড়ির খাবার খাইছিস? শ্বশুর বাড়িতে মজা করে খাওয়ান দেয়, তুই কি মিয়া সে খাওয়ান খাইছিস মিয়া? না, তা তো খাইনি। কি কি খাতে দেয় একটু বলো। আর কোথায় কোথায় ঘুরতে নিয়ে যায় তুমি, মানে তোমার শ্বশুর বাড়ি কিরকম বড় লোক, কি কোথায় থাকো তুমি? তাহলে এটা কি বোঝাচ্ছি? অবস্থান। ও কোথায় থাকে? ও ঘর জামাই থাকে। শ্বশুর হলো এমপি, অনেক টাকা পয়সা মেরে খাইছে, খেয়ে বিশাল অট্টালিকা বানায় রাখছে, সেই অট্টালিকায় থাকে। হ্যাঁ, আর এ থাকে কি একটার কণার মধ্যে। কোথায় থাকে? আমরা কি বলছি বলতো, এইটা একটু মাথায় দাও। আমরা অবস্থান নিয়ে কথা বলছি। কে বিবাহ করছে? বিবাহিত অস্থি। সে বলতেছে আমি, তুই তো একটুখানি আকারে আগাই গেছিস বলে বেঁচে গেলি, আমি তো শ্বশুর বাড়ি থাকি বিশাল অট্টালিকার, একদম রাজার মতো করে। তুই কোথায় থাকিস? চিপা চাপার মধ্যে। বিয়ের আগে যা করা উচিত তো তাই করে, চিপা চাপায় থাকে। হ্যাঁ, ছ্যাঁচড়া, একই ছ্যাঁচড়া।
চিপাচাপার মধ্যে থাকে। তো চলো কোন কোন চিপাচাপার মধ্যে থাকে? দুটি অস্থির মধ্যে, যে কোনো দুটি অস্থির মধ্যে, যে কোনো দুটি অস্থির মধ্যে, যে কোনো দুইটা বোনসের মাঝখানে ও যেসব জায়গাগুলো ফাঁক রাখছে, এখানে একটা বিবাহিত, ও পাশে একটা বিবাহিত, মাঝখানে এমিয়া সিঙ্গেল থেকে দাঁড়ায় থাকে। ঠিক আছে, বুঝছো? বুঝো না যে ওই যে থাকে না আমাদের, দেখো প্রত্যেক সার্কেলে থাকে, ও দেখবা যে রিলেশনে আছে, এর রিলেশনে আছে, আমি মাঝখানে একজন সিঙ্গেল মানুষ, খুব বোরিং ফিল হয়। তো এরও ঠিক সেই অবস্থা, দুইজন অস্থি বিবাহিত মানুষের মাঝখানে একটা তরুণাস্থি অবস্থান করে। তারপরে আমাদের যে বুকের খাসা বলি আমরা, ওই পরশুকা, এই বোনস বোনস থাকে না, আমরা ছবিতে দেখছি, এখানে যে আমাদের বোনস থাকে, এই বোনস গুলো এখানে একটা স্টারনাম বলে একটা জিনিস আছে, এই স্টারনামে এসে লাগে। হ্যাঁ, দেখো তোমাকে যদি খাসা আঁকায়, একটা বুকের খাসা আঁকায় মনে করো, এরকম মনে করো এরকম যায়, হ্যাঁ এরকম যায়, এরকম যায়, আবার হচ্ছে তোমার এরকম যায়, হ্যাঁ এরকম যে মাঝখানে একটা স্টারনাম নামক একটা জিনিস আছে, সেখানে যে লাগে, লাগার সময় তোমার এই যে জায়গাটুকু ফাঁকা ফাঁকা থাকে না, এখানে ডিরেক্ট স্টারনামে লাগতে পারে না। এটা কিন্তু বুকের খাসা আঁকাচ্ছি, এই যে হাড়গুলো আছে সেগুলো দেখাচ্ছি, এখানে এসে যে লাগতেছে, এই লাগার মাঝখানে যে ফাঁকা ফাঁকা জায়গা না, এই দুইজনের চিপার মাঝখানে, এও তো একটা বোনস, এও একটা বোনস, এদের দুইজনের মাঝখানে এই জায়গাটায় কে থাকে? এই কাবাবের হাড্ডি, তরুণাস্থি। হ্যাঁ, এইরকম সব চিপা চাপা যত জায়গা আছে, দুইটা বোনসের চিপা চিপা, সেই জায়গার মধ্যে কি থাকে? এই নিয়ে অবস্থান করে। তারপর থাকে কোথায়? কানের মধ্যে, ও একটা চিপা জায়গা, ফাঁকা মানে গোপন জায়গা, ও বিয়ে ওর মধ্যে গিয়েও লুকায় থাকে। হ্যাঁ, আর এ কোথায় থাকে? ড্রেট, ওপেন হল, মানে একদম আমাদের দেহের মূল কাঠামো হিসাবে প্রধান স্তর, প্রধান অন্ত, প্রধান কি অন্তকঙ্কাল হিসাবে থাকে, প্রধান অঙ্ককঙ্কাল। এবং দেখো আমরা এই একটা জিনিস তোমার আমার একটা মিস হয়ে গেছে বলা, তার জন্য দুঃখিত, আবার এখন বলতেছি। সেটা হচ্ছে আমাদের কঙ্কালটা কিন্তু দুই প্রকার, পরে বলি, এরপরে এসে বলতেছি, হারিয়ে ফেলছিলাম, মানে হঠাৎ করে সে সময় মাথায় ছিল না যে অন্তকঙ্কাল বহিঃকঙ্কাল বলার কথা। তো এখন বলতেছি, অন্তকঙ্কাল হচ্ছে দেহের ভিতরের অংশ, ভিতরের অন্তরের অংশ, যেখানে আমাদের হাড় হাড্ডি থাকে, দেখবো কঙ্কালটা, ওইটা হচ্ছে টোটালি কি আমাদের প্রধান অঙ্ক, মানে কি অন্তকঙ্কাল। আর এই যে বাইরে যেসব তোমার লোম, তারপরে হচ্ছে লোম, চামড়া কিন্তু না, চামড়া কিন্তু কঙ্কালের ভিতরে পড়ে না, বাট আমাদের লোম, তারপরে তোমার হচ্ছে নখ, তারপরে তোমার দাঁত, এইগুলা কি সব আমাদের তোমার হচ্ছে বহির্কঙ্কাল, বাইরের কঙ্কালের ভিতরে পড়ে। ওকে, মাথায় রাখবা। আর এটা হচ্ছে অন্তকঙ্কাল। প্রথম অঙ্ককাল কি আমাদের টোটাল যে কঙ্কাল বডিটা থাকে না, কঙ্কাল যে বডি, ওই বডিটা এইখানে কি থাকে সব বলো তো? প্রধান অঙ্ককঙ্কাল হিসেবে থাকে, একদম অট্টালিকার উপরে। তুই থাকিস চিপা চিপায়, আমি থাকি অট্টালিকায়, ফাইনালি কে জিতে যাচ্ছে? কে জিতে যাচ্ছে? তাহলে আমরা এখান থেকে কি তরুণাস্থি আর অস্থির মারামারিটা বুঝে ফেলতে পারছি না? তরুণাস্থি অস্থির মারামারিটা বুঝে ফেলছি, আর কিছু বলবো না, আশা করি তোমরা বুঝে ফেলবা। ওকে, আমরা তরুণাস্থি অস্থি মিটে গেল, তরুণাস্থি অস্থি মিটে গেল, এখন আছে আমাদের অস্থি সন্ধি। চলো অস্থি সন্ধিতে যাই। আচ্ছা ভাইয়া, আমাদের ক্লাস অলরেডি, আমরা আজকে অস্থি সন্ধিটা আচ্ছা বলবো, জাস্ট একটুখানি বলে দেই, এখান থেকে আমি এখন অত কিছু লিখবো না, বই থেকে একটু বলি শোনো। অস্থি সন্ধিটা হচ্ছে জয়েন্ট, দুইটা তোমার হাড্ডি, বোনস একসাথে জয়েন্ট হওয়ার জায়গাটাকে বলা হয় অস্থি সন্ধি, তাই না? অস্থি সন্ধি বলে। ওকে, আচ্ছা, এবার তোমার সাইনোভিয়াল অস্থি সন্ধি আমি এখান থেকে কি কি পড়তে হবে বলে দিই। দেখো সাইনোভিয়াল অস্থি সন্ধিটা একটু ভালো করে পড়বা। এটা কি? দুইটা, এখানে কি কি থাকে বলো তো? অস্থি প্রান্ত থাকে। আচ্ছা, এগুলো আমরা নেক্সট ক্লাসে ভালোভাবে বলি, এরকম করে আসলে বলা যায় না, এরকম বলা যায় না। অলরেডি ক্লাসটা অনেক লেন্থ করে ফেলছি আমরা, অস্থি সন্ধির টপিক থেকে বাদ, এইটা আমরা নেক্সট ক্লাসের ভিতরে জয়েন করে দেব। অনেক এক্সট্রা নলেজ ভাই, মানে আমি যখন পড়াই তখন আমি যেটা জানি সেটা যদি আমি তোমাদেরকে না শেয়ার করি, মনের মধ্যে একটা অতৃপ্তি থেকে যায়। সেই অতৃপ্তির জায়গাটা থেকে তৃপ্তিতে ফিরে আসার জন্য আমাকে ওই বেশি কথা বলতে হয়, বেশি কিছু শেখানোর একটা আশা আমার ভিতরে থাকে, তাই একটু বেশি বলি। এটা তোমরা হয়তো সবাই সমানভাবে নিবা না, তোমরা অনেকেই বলবা যে ভাইয়া বেশি পড়লে কি হবে?
ভাই আমাদের শিখতে হবে। এ প্লাস এ প্লাস সবাই পায়, সবাই পায়। এই আনাচে কানাচে পড়ে থাকে। তুই বলো ভাই আমার ভাই বড় ভাই ফেল করছিল, ও কি করে? ও পড়াশোনাই করে না। যারা তোমরা অন্তত এই ক্লাসের শেষ পর্যন্ত ধৈর্য ধরে আছো, এই ধৈর্যটুকু পড়ার ইচ্ছাটুকু যার আছে, সে ভাই অবশ্যই এ প্লাস পাওয়ার যোগ্য রাখে, অবশ্যই তার যোগ্যতাটা আছে, সে প্লাস পাবা। বাট ভাই এ প্লাস নিয়ে আমার কি ভাই? এ প্লাস পাওয়ার রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ভাটায় কাজ করে, হোটেলে চাকরি করে, এমন অপরূপ স্টুডেন্ট পাওয়া যায়। শিখতে হবে, শেখাটা শেখার মতো করে শিখতে হবে। তুমি চাকরি পাওনি, চাকরি তোমার জন্য হয়নি। আমারটা জরিপ থেকে পাওয়া গেছে আমাদের দেশের শিক্ষিত যুবকের 80% বেকার থাকে। বেকার মানে কি? কিছু করে না, সরকারি চাকরিটা এসব কিছু করতে পারে না। তারা কি ভাই কি মরে যাবে? ভাই একজন টিচার, একজন মানে এস্টাবলিশ, তুমি দেখো ভাই আইমান সাদিক, সে কি একটা কোনো চাকরি করে? করে না। নিজের বিদ্যা দিয়ে একটা প্রতিষ্ঠান দাঁড় করাইছে, শিখছে বলেই তো পারছে, তাই না? শিখতে হবে শেখার মতো করে, শিক্ষা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই রাখবো। আমাদের এই যে ক্লাস শুরু হলো টপিক ক্লিয়ার ব্যাস, এই ক্লাসের নাম আমি কি দিয়েছি জানো? এখানে দেখতে পাচ্ছ অনেকে অনেকে, টপিক ক্লিয়ার ব্যাস 2K 25। এই যে আমাদের 2K 25 ব্যাচের টপিক ক্লিয়ার ক্লাসগুলোতে আমরা একটার পর একটা টপিক একদম সলভ করে ফেলবো, সেখান থেকে আমাদের কেউ আটকাতে পারবে না আশা করি। আজকে এখান থেকে শেষ করছি। আশা করবো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে সাথে থাকার চেষ্টা করবো। তোমাদের সাপোর্ট পেলেই আমার সাপোর্ট তোমাদের দিকে বেশি হয়ে যাবে। আর 1 তারিখ থেকে আবার কুইজ আসতেছে, আশা করি তোমরা সবাই জয়েন করবা আমাদের সাথে। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।